দেখুন, পার্থ বসু এখন শিক্ষামন্ত্রী আছেন। তিনি যদি এতটাই উৎসাহী হবেন, তো তাহলে এসএসসি তো তালিকা তৈরি করেছে। তো এসএসসি কে তিনি নির্দেশ দিলেই তো এটা হয়ে যায়। তো এটা গণমাধ্যমে বলার কোনো দরকারও হয় না যে তৃণমূল করলে চাকরি হবে। কোথায় হবে, কিভাবে হবে আমি বলবো না, কিন্তু হবে, হয়েছে এবং হবে। একটা লোক অঙ্ক জানেন না, তাকে আপনি অঙ্কের শিক্ষক করে দিয়েছেন, সে কিভাবে অঙ্ক শিক্ষক? একজন লোক ইংরেজি জানেন না, তাকে আপনি ইংরেজি শিক্ষক করে দিয়েছেন। গণমাধ্যমে কিছু তো উদাহরণ দেখিয়েছে। প্রাথমিক চাকরির সুপারিশ করে ভারতী ঘোষ, মমতা ঠাকুরের নাম উল্লেখ করা হয় সিবিআই চার্জশিটে। দেখুন, চাকরিটা কিভাবে দেয়া হবে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তো সেই নিয়মের বাইরে গিয়ে কেউ যদি কাউকে চাকরি দিতে বলে, তাহলে সেটাকে যারা চাকরি দেয়, যারা পাবলিক সার্ভেন্ট আছে, যারা সুপারিশ করছেন তারাও পাবলিক সার্ভেন্ট। তো সেটা আমাদের যে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট আছে, সেই আইন অনুসারে এটা অপরাধ। ধরুন, আপনি যাদের নাম বলছেন তাদের মধ্যে পুলিশ অফিসারও আছে। তো পুলিশ অফিসার আপনি শিক্ষামন্ত্রীর কাছে যদি সুপারিশ পাঠান, সেটা তো প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে অপরাধ হবেই। কিন্তু আমাদের যে সার্ভিস কন্ডাক্ট রুলস আছে, তা অনুসারে কোনো পুলিশ অফিসার কোথাও যদি চিঠি পাঠাতে চান, তাহলে সেটা হবে প্রপার চ্যানেলে। হয়তো একজন এসপি যদি চিঠি পাঠাতে চান, সেটা রেঞ্জের ডিআইজি, জোনের আইজি, ডিজি, হোম সেক্রেটারি, তারপরে যে বিভাগে পাঠাতে চাইছেন সে বিভাগের সেক্রেটারি কাজ হয়ে তো মন্ত্রীর কাছে যাবে। তো এটা না করে যদি সরাসরি পাঠিয়ে দিয়ে থাকেন, তো আমাদের সার্ভিস রুলস সেটাই তো অপরাধ। তার জন্য তো চাকরি চলে যাওয়ার কথা, তার বিরুদ্ধে সাজা হওয়ার সম্ভাবনা। তো সেগুলো তদন্তকারী সংস্থা যে এরা সুপারিশ করেছে, এটা জানতে পারছি আপনারা গণমাধ্যমে যেগুলো দেখাচ্ছে। কিন্তু ধরুন যে একজন পুলিশ অফিসার সুপারিশ করেছে, তো সেইটা বলে দেয় তো যথেষ্ট নয়। তো তাহলে তার যে হাতের লেখার নমুনা আছে, সেগুলো সংগ্রহ করে সেখানে যে সুপারিশপত্রে যে লেখা আছে তার সঙ্গে সেটা পরীক্ষা করে যদি তারা এটা বলতে পারেন যে এই হাতের লেখা যার নাম করছেন তারই, তাহলে তো তার সাজা হবে। তো সেই সাজার ব্যবস্থা কেন করা হচ্ছে না? মানে অন্য অপরাধ তো পরে, কিন্তু এইভাবে চিঠি লেখাটাই আমাদের দেশের আইন অনুসারে অপরাধ। তো তার তো সাজার ব্যবস্থা খুব সহজেই করা যায়, সেগুলো করা হয়েছে বলে আমি জানি না। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে পার্থ মানিক কুন্তল কালীঘাটের কাকুর মাধ্যমে চাকরির জন্য সুপারিশ। তো দেখুন, যারা চাকরি দিতে পারে তাদের কাছে তো সুপারিশ হবে, যারা প্রভাবিত করতে পারেন তাদের মাধ্যমেই হবে। যে কেউ কিছু করার কোনো ক্ষমতা নেই প্রভাবিত করার, চাকরি দেওয়ার, তাদের কাছে সুপারিশ হবে না, তাদের মাধ্যমে হবে না। তো যাদের কাছে সুপারিশ করলে চাকরি হতো এবং যাদের মাধ্যমে করলে হতো, সেভাবে হয়েছে। স্যার আমরা যেমনটা দেখতে পাচ্ছি কালীঘাটের কাকুর পরে এবার কুন্তল ঘোষের কণ্ঠস্বর টেস্টের জন্য আবেদন করেছিল সিবিআই এবং তা আদালত থেকে গ্রহণ করা হয়েছে। না, যে দুটো এজেন্সি তার কণ্ঠস্বরের নমুনা নিয়েছে এবং সেগুলো টেস্ট করা হওয়ার পর কি জানা গিয়েছে সেটা আমরা জানি না, তদন্তকারী সংস্থার লোকেরা জানতেই পারেন। আর এই যে কুন্তল ঘোষেরও কণ্ঠস্বরের নমুনা নেওয়া হচ্ছে, সেটাও পরীক্ষা করে দেখা হবে। এই কণ্ঠস্বরের যে নমুনা নিয়ে পরীক্ষা করা হচ্ছে সেগুলো যদি মিলে যায়, তাহলে সেটা আদালতে প্রমাণ হিসেবে পেশ করা যেতে পারবে। কারণ এখন আধুনিক পদ্ধতিতে যে ভয়েস অ্যানালিসিস করা হয়, সেটা সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং আদালতে সেটা গ্রাহ্য হয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তো যখন কোর্টে এসএলএসটি মামলাটা হচ্ছিল, যখন প্যানেল বাতিলের দাবি ওঠে যেহেতু কোনোভাবেই সেগ্রিগেশন করা সম্ভব হচ্ছে না, তখন আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে প্যানেল ক্যান্সেল হলে নাকি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে।
সেটা যেমন একদিকে ঠিক, কিন্তু বারংবার সেই দুর্নীতি, সেই তৃণমূলের এক এক যে প্রভাবশালী মুখের নাম। দেখুন, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে তো। তো যে যোগ্য প্রার্থী তাকে বাদ দিয়ে যে অযোগ্য, অন্তত কম যোগ্য, তাকে নিয়োগ করাতে কি শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? তো যারা এই কথাটা বলছে তাদের এরকম কথা বলার কোনো নৈতিক অধিকার আছে? আপনি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, তা আপনি নিয়োগ করছেন, তো কাকে বৈধভাবে নিয়োগ করেছেন কাকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে আপনি জানেন না? তারা এটা বলছেন না, যাতে করে যারা বৈধভাবে নিয়োগ হয়েছেন তাদের ঘাড়ের উপর দিয়ে, যাতে করে যারা অবৈধভাবে হয়েছেন তাদের চাকরিটা যাতে বেঁচে যায়। আপনারা দেখেননি রাজ্য মন্ত্রিসভায় রেজলিউশন নেওয়া হয়েছে যে অতিরিক্ত পদ সৃষ্টি করে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটা রাখা হোক। হাইকোর্ট রাজি হয়নি বলে এটা করতে পারেনি। তো যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন বেআইনিভাবে তাদের চাকরি রাখার জন্য রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রীদের এত দরদ কেন? যে তালিকা দিয়েছেন, তো পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী ছিলেন, তো তার অফিসে তৈরি হওয়ার কথা, তো সেটা বেআইনি ভাবে পার্থ চ্যাটার্জি তো 2 বছরের বেশি সময় হাজতে আছে। অভিযোগটা হচ্ছে যে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত এবং দুর্নীতি করে তার এবং তার বান্ধবীর বাড়িতে যখন রেড করা হয়েছিল তখন কত কোটি কোটি টাকা পাওয়া গিয়েছিল। মন্ত্রীদের বেতনে তো অত টাকা হওয়া সম্ভব নয়। তো তাহলে আদালত মান্যতা দিচ্ছে যারা দুর্নীতি করেছে, তো যারা দুর্নীতি করে তারা বাড়িতে কেন অন্য জায়গায় তালিকা তৈরি করতে পারে? কিন্তু যারা ভাইস চ্যান্সেলর নিজেদের যোগ্য বলে দাবি করে এতদিন আন্দোলন করেছেন, তাদের সাথে ব্রাত্য বসু সাক্ষাৎ করেছিলেন এবং বলেছিলেন যাতে যে তিনটি তালিকা, এসএসসি বলুন, রাজ্য সরকার কিংবা সিবিআই, যে তিনটি তালিকা মিললে তবে সেগ্রিগেশন হওয়া সম্ভব, সেই তিনটি তালিকা ব্রাত্য বসু নিজে দেখবে যাতে সেই তিনটি তালিকা এক হয়। দেখুন, পার্থ বসু এখন শিক্ষামন্ত্রী আছেন, তিনি যদি এতটাই উৎসাহী হবেন তো তাহলে এসএসসি তো তালিকা তৈরি করেছে, তো এসএসসি কে তিনি নির্দেশ দিলেই তো এটা হয়ে যায়, তো এটা গণমাধ্যমে বলার কোনো দরকারও হয় না। কিন্তু ব্রাত্য বসুর রেকর্ডটা আপনি দেখুন, ব্রাত্য বসু কি বলছেন আপনারা গণমাধ্যমে দেখেননি? যে তৃণমূল করলে চাকরি হবে। কোথায় হবে, কিভাবে হবে আমি বলবো না, কিন্তু হবে, হয়েছে এবং হবে। সংবিধানের নামে শপথ নিয়ে একজন ব্যক্তি যদি এরকম কথা বলতে পারেন, আমি খুব পরিষ্কারভাবে বলছি সে ব্যক্তির ওই সাংবিধানিক পদে থাকার কোনো অধিকার নাই। তো এরকম একজন লোক যখন কোনো কথা বলেন তখন তো সেটাকে একটু আহ, আপনাকে উইথ এ পিঞ্চ অফ সল্ট বলে, তো সেই রকম আপনাকে ভাবতে হবে যে উনি এই কথাটা বলছেন কেন। আমি ওনার আর একটা উদাহরণ দিচ্ছি আপনার, ওনার ব্যক্তিত্ব সম্পর্কে, ওনার সততা সম্পর্কে আপনার ধারণা হবে। ধরুন বাংলা একাডেমিতে ওনাকে একটা পদে বসানো হয়েছে, পদে বসানোর পর উনি মমতা ব্যানার্জিকে একটা পুরস্কার দিয়েছেন, সেই অনুষ্ঠানে মমতা ব্যানার্জি হাজির আছেন। সেই অনুষ্ঠানে তিনি সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পুরস্কার দেয়া হচ্ছে, মমতা ব্যানার্জি হাজির আছে, উনি যদি হাজির না থাকতেন তার পক্ষ থেকে উনি পুরস্কার নিতেন সেটা বোঝা যায়। কিন্তু মমতা ব্যানার্জি হাজির আছে, তিনি গিয়ে পুরস্কারটা নিচ্ছেন। তো এটা কতটা ব্যক্তিত্বহীন পাঁচাটা লোক হলে এরকম করা সম্ভব? কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসির উপর আবারও প্রশ্ন উঠছে, চূড়ান্ত শুনানির পর এসএসসি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় নতুন তথ্য দেওয়ার জন্য। দেখুন, যখন শুনানি হচ্ছিল তখন তাদের বোধোদয় হয়নি, পরে যদি হয়ে থাকে তো সুপ্রিম কোর্ট তো তাদেরকে বলেছে যে দাও, তাহলে তারা দিক, সে দিলে তারপরে কি পাওয়া যায় সেটা আপনারা দেখুন। তাহলে কি স্যার সেই কোথাও না কোথাও গিয়ে ব্রাত্য বসু যে বলেছিলেন তিনটি তালিকা এক হবে, সেটা কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে? দেখুন, এটা বলার তো অপেক্ষা রাখে না। দেখুন, তালিকা তৈরি করেছে এসএসসি, এসএসসি জানে কারা কারা বৈধভাবে নিযুক্ত হয়েছে। তো এমন তো নয় যে তারা স্বপ্নে কিছু তৈরি করেছেন, তারা একটা পরীক্ষা নিয়েছেন, নম্বর দিয়েছেন, তার ভিত্তিতে তালিকা করেছেন। তো তাহলে তারা যদি না বলতে পারেন যে কারা বৈধভাবে নিযুক্ত হয়েছেন, তার কে বলবে?
কারোর পক্ষে তো বলা সম্ভব নয়। তো এই যে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, যে তারা কখনো বলছে বলতে পারবো না, তারা এক সময় একরকম কথা বলছে, অন্য সময় অন্যরকম কথা বলছে, এটা তো সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত, এরকম হওয়া উচিত নয়, দুর্নীতির জন্যই এটা হয়েছে। স্যার আমার শেষ প্রশ্ন, যদি এরকমটাই চলতে থাকে তাহলে তো শিক্ষা ব্যবস্থা কোথাও না কোথাও গিয়ে ভেঙে পড়বেই, অন্যদিকে মানুষের যে বিচার ব্যবস্থার উপর আস্থা তাও তো কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যাবে। দেখুন, শিক্ষা ব্যবস্থা, সরকারি সাহায্য পাওয়া এবং সরকারি স্কুলে যে এখন কিরকম আছে সেটা বুঝতে অসুবিধা হয় না। একটা লোক অঙ্ক জানেন না, তাকে আপনি অঙ্কের শিক্ষক করে দিয়েছেন, সে কিভাবে অঙ্ক শেখাবে? একজন লোক ইংরেজি জানেন না, তাকে আপনি ইংরেজি শিক্ষক করে দিয়েছেন। গণমাধ্যমে কিছু তো উদাহরণ দেখিয়েছে যে তাদেরকে যখন জিজ্ঞেস করছে তারা পালিয়ে যাচ্ছে। তো এই শিক্ষকদের দিয়ে শিক্ষা ব্যবস্থার তো উন্নতি হওয়া সম্ভব নয়, অবনতিই হবে। তো যা হবার হয়েছে। তো সাধারণ মানুষের যে বিচার ব্যবস্থার উপর আস্থা। দেখুন, বিচারক কারা হন? আমার আপনার মতো লোকেরাই, যারা আজকে প্র্যাকটিস করছেন তারা বিচারক হন, যারা জুডিশিয়াল সার্ভিস দিয়েছেন তারা বিচারক হন। তারা যদি সৎভাবে মানুষ না হন, তাহলে বিচারক হয়ে তারা সৎ হয়ে যাবেন এরকম আশা করার কোনো কারণ নাই। তারা যদি যখন অ্যাডভোকেট ছিলেন তখন সৎ না থাকেন, তাহলে বিচারক নিযুক্ত হলেন তারা সৎ হয়ে যাবেন এরকম হওয়ার কথা নয়, এবং এরকম নয়। যারা জুডিশিয়াল সার্ভিস দিয়েছে, ম্যাজিস্ট্রেট হিসেবে বিচার করছেন, আমি তাদের দেখাতে পারি যে অনেকেই সৎ নন। এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যারা জাজ আছেন তাদেরও অনেকেই সৎ নন। আমার দেখুন, এর আগে দুটো বই প্রকাশিত হয়েছে, একটা ইনজাস্টিসেস বাই জাস্টিসেস, মানে জাস্টিসরা কিভাবে ইনজাস্টিস করছেন সেটা আমি দেখেছি। সেখানে তো হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জজ সাহেবের নাম দিয়ে লিখেছি, এবং আমি দাবি করেছি যে আমি যে কোনো আইন জানা লোকের সামনে প্রমাণ করতে পারবো যে এরা অসৎ। এবং এই অসততা করেছে যারা, সেই সব জজ সাহেবদের রাজ্য সরকার পরে রিটায়ারমেন্টের পরে অ্যাসাইনমেন্ট দিয়েছে, একজনকে একটার পরে একটা দিয়েছে। এবং আমার তারপরে আরেকটা বই আছে, ডিনাইং জাস্টিস, কিভাবে জজ সাহেবরা জাস্টিসটা ডিনাই করছেন এবং আইনের বিরুদ্ধে রায় দিচ্ছেন। সেখানে তো আমি জজ সাহেবদের নাম, কেস নাম্বার, আইনের প্রভিশনটা দিয়ে দিয়েছি। এবং আমি আবারও দাবি করছি যে আমি প্রমাণ করতে পারবো যে এই জজ সাহেবরা যেটা করেছেন সেটা আইনের বিরুদ্ধে গিয়ে করেছেন, এবং তার জন্য তাদের সাজা হওয়া উচিত। তাদের জজ থাকার যোগ্যতা নাই, এরকম লোকের জজ হওয়া উচিত নয়।